প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টার অফ টুমরোর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পোয়েম ইন অক্টোবর বাই ডিলান থমাস। ডিলান থমাস একজন বিশিষ্ট লেখক, যিনি তার শৈশব নিয়েই আসলে অধিকাংশ কবিতায় তিনি লিখেছেন। তো ডিলান থমাস কে ছিলেন সে সম্পর্কে আগে একটু জেনে নিই। ডিলান থমাস বর্ন 27 অক্টোবর 1914 ওয়েলস, ইউকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 27 অক্টোবর 1914 সালে ওয়েলসে, যুক্তরাজ্যে। Death 9 November 1953, New York City, US. At the age of 39, he was a poet and writer. তাহলে এখান থেকে ডিলান থমাস সম্পর্কে আমরা জানলাম যে তিনি 27 অক্টোবর জন্মগ্রহণ করেছেন 1914 সালে ওয়েলসে এবং মৃত্যুবরণ করেছেন 9 নভেম্বর 1953 সালে নিউ ইয়র্ক সিটিতে, ইউএসএতে। তার মৃত্যুর সময় তার বয়স ছিল 39 বছর এবং তিনি একজন রাইটার এবং কবি হিসেবে পরিচিত। ডিলান থমাসের এই কবিতার যে পোয়েম ইন অক্টোবর, আসলে এই টাইটেল সম্পর্কে আমরা জেনে নিই যে তিনি টাইটেল দ্বারা কি বোঝাতে চেয়েছেন। ডিলান থমাস ওয়াজ বর্ন অন October 27, 1914. By the title poem in October, he means the month of his birth, the day of his celebrating his birthday. আসলে তিনি পোয়েম ইন অক্টোবর দ্বারা বোঝাতে চেয়েছেন তার জন্মদিন এবং তার জন্ম তারিখটিকে। আসলে তিনি জন্মগ্রহণ করেছিলেন অক্টোবর মাসের 27 তারিখ এবং এই 27 তারিখ থেকেই আসলে তার কবিতাকে বা তার জন্মদিনটাকে উদযাপন করার জন্য আসলে তিনি এই কবিতাটি লিখেছিলেন, যে তার জন্মদিনে আসলে তার বিশেষ যে দিন এবং এই বিশেষ দিনে প্রকৃতি কিভাবে তাকে অভিবাদন জানিয়েছিল, এই সব বিষয় নিয়ে আসলে তিনি পোয়েম ইন অক্টোবর লিখেছেন। লেটস গো থ্রু দ্য পোয়েম। আসলে কবিতাটা কি, কবিতা সম্পর্কে একটু জেনে নিই। ডিলান থমাস রোড দিস পোয়েম অন অকেশন অফ হিজ 38th বার্থডে। তিনি তার 30তম জন্মদিন সম্পর্কে এই উপলক্ষে তিনি কবিতাটি লিখেছিলেন। হোয়ার হি প্রেজেন্ট বার্থ, যেখানে তিনি তার জন্ম, জীবন, যে ডেথ, নেচার, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড ইটিসি তিনি উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন। থমাসেস পোয়েম ইন অক্টোবর ইজ ডেরাইভড ফ্রম দ্য ভলিউম ডেথ অ্যান্ড ইন্টেন্স। এই কবিতাটার পোয়েম ইন অক্টোবর কবিতাটি আসলে উৎপত্তি হয়েছে বা নেওয়া হয়েছে কোথা থেকে? ডেথ অ্যান্ড ইন্টেন্স নামক ভলিউম থেকে। সেখানে তিনি আসলে উল্লেখ করেছেন তার জীবনের যে ভীষণ বা তার যে দৃষ্টিভঙ্গি, যে চাইল্ডহুড এবং তার যে শৈশবকালের স্মৃতি, ইন কন্ট্রাডিকশন অফ দ্য মোনোটোনাস, তার এই একঘেয়েমিতে দূর করার জন্য ফ্রাস্ট্রেটেড আরবান লাইফ। আর তিনি শহরের এই যে বিভীষিকাময় জীবন এবং হতাশাময় জীবন থেকে আসলে তিনি কবিতাটা লিখেছিলেন। কখন লিখেছিলেন? আফটার ওয়ার্ল্ড ওয়ার্স, বিশ্বযুদ্ধের পর। দ্য পোয়েম ডিসক্রাইবস কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং পিকচার। এই কবিতাতে বর্ণনা করেছেন বা তুলনা করেছেন এবং দুটা ছবির মাঝে আসলে তিনি কন্ট্রাস্ট করার চেষ্টা করেছেন, বিপরীতমুখী ধারণা সৃষ্টি করেছেন। অফ ভিলেজেস লাইফ অ্যান্ড টাউন লাইফ, এই গ্রামের জীবন এবং শহরের জীবন আসলে তিনি তুলনা করেছেন যে এই দুটি বিষয়ের উপর। তারপর তিনি কি করেছেন? হুইচ শো আস, যেটি আমাদেরকে দেখিয়েছে ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড মুভমেন্ট অফ টাইম, আধুনিক সভ্যতা এবং পিছনের সভ্যতাকে আসলে তিনি তুলনা করে দেখিয়েছেন যে বর্তমান সময় কীরকম আর অতীতের সময় আসলে কীরকম ছিল। দ্য টাইটেল পোয়েম ইন অক্টোবর ইজ অ্যান অ্যাপ্ট অ্যান্ড সাজেস্টিভ রিভিলস দ্য থিম অফ পোয়েম। আসলে পোয়েম ইন অক্টোবর হচ্ছে একটি দক্ষ এবং দিক নির্দেশনামূলক কবিতা, যেটি এই কবিতার আসলে সারমর্ম বা মূল ভাব। দ্য পোয়েট হ্যাজ রিপ্রেজেন্টেড সুইট পাস্ট মেমোরিজ। এই কবিতায় কবি তার মিষ্টি বা সুন্দর অতীতের স্মৃতিগুলোকে বর্ণনা করেছেন। অফ দ্য ভিলেজ, গ্রামের জীবনটা। হোয়ার হি পাস্ট হিজ চাইল্ডহুড, যেখানে তিনি তার শৈশবকাল কাটিয়েছেন। ইনডিরেক্টলি, পরোক্ষভাবে, পোয়েট কম্পেয়ার্ড হিজ প্রেজেন্ট লাইফ, পরোক্ষভাবে কবি তার বর্তমান জীবনকে তুলনা করেছেন। অফ ফ্রাস্ট্রেশন, ওয়ারিনেস, বোরডুম উইথ পিসফুল ভিলেজ লাইফ, তিনি তার এই বর্তমান জীবনকে হতাশাময়, ক্লান্তিকর, বিরক্তিকর জীবনটাকে শান্তিপূর্ণ গ্রামের জীবনের সাথে আসলে তিনি পরোক্ষভাবে এই কবিতার মাঝে তুলনা করেছেন। দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ হিজ থট। এই কবিতাটা হচ্ছে তার চিন্তার একটি সিম্বল বা প্রতীকী অর্থ। অ্যান্ড ফিলিংস টুয়ার্ডস হিজ প্রেজেন্ট লাইফ, এবং তার বর্তমান জীবন সম্পর্কে, তার বর্তমান জীবন নিয়ে যে ফিলিংস আছে সেই ফিলিংসের একটি প্রতিফল। হুইচ ইজ কোয়াইট অপোজিট টু দ্য পিকচার অফ হিজ স্মল টাউন, যেটি তার ছোট্ট শহর, যে শহরে তিনি বসবাস
করছেন সেটি সম্পূর্ণ বিপরীতে চলে যায়। দ্য পোয়েট বিকামস ইমোশনাল অ্যান্ড ট্রাইজ টু বি ইন দোজ ডেজ অফ হিজ ভিলেজ ইন অক্টোবর। আসলে কবি এই শহরের জীবনে থেকে একঘেয়েমি তা বোধ করছেন এবং তিনি আবেগী হয়ে গ্রামের জীবনগুলোকে মিস করছেন এবং সেই সময়ে ফিরে যেতে চাচ্ছেন, কিন্তু আদৌ কি সেটি সম্ভব? In this poem, Thomas describe the glory of nature. এই কবিতায় কবি আসলে এই প্রকৃতির যে বিশেষত্ব, প্রকৃতির যে আভিজাত্যকে তিনি আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য পোয়েম, এই কবিতার প্রথম অংশটিতে পোয়েট ডেসক্রাইবড বিউটিফুল অ্যান্ড পিসফুল লাইক অফ ভিলেজ, while in the second part poet described the mechanism of urban city. কবিতার প্রথম অংশে তিনি সুন্দর শান্তিপূর্ণ কবিতা যে কি গ্রাম্য জীবনকে তুলনা করেছেন বা বর্ণনা করেছেন, যেখানে সেকেন্ড পার্টে তিনি এই যে যন্ত্রবাদ বা যে যন্ত্রের মতো শহরের মানুষের জীবন যাপনগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। ইন দ্য ফার্স্ট লাইন পোয়েট সেজ, ইট ওয়াজ মাই 38th year to heaven, woke to my hearing from harbor and neighborhood. আসলে ইট ওয়াজ মাই 38th ইয়ার টু হিভেন দ্বারা বোঝাতে চাচ্ছেন যে আমি 30 বছর 38 বছর আমি হিভেনের দিকে অর্থাৎ পরকালের দিকে এগিয়ে চলেছি। আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে আমার যত বছর যাচ্ছে বা যত দিন যাচ্ছে আমি তত পরকালের দিকে এগিয়ে যাচ্ছি, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমি হেভেনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে। আর ওক টু মাই হিয়ারিং ফ্রম হারবার অ্যান্ড নেইবারহুড দ্বারা বোঝাতে চাচ্ছেন যে হারবার নদী থেকে বা সমুদ্র থেকে, নদী থেকে আসলে এবং তার নিকটবর্তী যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল থেকে তার জন্য একটা ডাক আসছে এই প্রকৃতি থেকে। দিজ লাইন্স শো দ্য পোয়েটস প্রেডিকামেন্ট উইথ আইরনিক্যালি। এই লাইনটা আসলে কবির যেই ভবিষ্যৎবাণী বা বিধেয় অর্থ আসলে তিনি পরোক্ষভাবে বা বিদ্রুপাত্মকভাবে প্রকাশ করছে। দ্য পোয়েট ডেসক্রাইব লিভিং হিজ হাউস। কবি ডেসক্রাইবস বর্ণনা করেছেন লিভিং হিজ হাউস, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আসলে তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? ইন আর্লি মর্নিং, সকালবেলা। হোয়েন হি ওয়াজ 30, যখন তার বয়স 30, তখন তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং তার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময়গুলো বর্ণনা করছেন। ইন দ্য মর্নিং, সকালবেলা, অন দ্য শোর দ্য সিন ইজ সো হোলি, যখন তিনি সকালবেলা বেরিয়ে গেছেন যে সমুদ্রের দিকে, তখন এই সমুদ্রের তীরের দৃশ্যটি আসলে অনেক পবিত্র বলে মনে করছেন। that the water seems to be praying, আর এই পানিগুলো যেন কি করছে তার জন্য এই জন্মদিনে, তার এই জন্মদিনের উপলক্ষে তার জন্য এই পানিগুলো বিশাল বিশাল ঢেউ যেগুলো আসছে সমুদ্র থেকে, সেই সমুদ্রের ঢেউগুলো যেন তার জন্য প্রে করছে বা প্রার্থনা করছে। অ্যান্ড দ্য হেরনস নেইবোরিং উড, এবং এই যে হেরনস পাখিগুলো পার্শ্ববর্তী যে জঙ্গল থেকে এই হেরন পাখিগুলো তার জন্য প্রার্থনা করছে বলেই তিনি মনে করছেন। সেগুল অ্যান্ড রক্স দ্বারা আসলে কি বোঝাচ্ছেন? আক্রোশ। সেগুলো হচ্ছে এক ধরনের কাক, লাইক বার্ড, পাখির মতো। হ্যাঁ, এনজয় দ্য ওয়াটার, আর এই পানিতে এই পানিকে উপভোগ করছে। আসলে সেগুল হচ্ছে এক প্রজাতির পাখি, বড় বড় বকের মতো এক ধরনের পাখি, যেগুলো মাছ শিকার করার জন্য আসলে ওয়াটারি অঞ্চলগুলোতে জলাপন্ন যেগুলো অঞ্চল সেগুলোতে বসবাস করে বা থাকে। স্টিল পোয়েট রিমেম্বার্স দ্য সেকেন্ড অফ বোটস, আর কবি এখনও মনে করছেন যে সেই সব বোটের, যখন শৈশবকালে তিনি নদীতে নৌকা চালিয়েছেন, বোটের যে শব্দগুলো, নৌকার যে শব্দগুলো, সেই শব্দগুলো মনে করছে। হিয়ার দ্য পোয়েট শোজ দ্যাট ইচ অ্যান্ড এভরি অবজেক্ট অব নেচার ওয়েলকাম হিম উইথ আ গ্রেট লাভ অ্যান্ড কেয়ার। তিনি বলছেন যে কবি এই কবিতায় দেখিয়েছেন প্রতিটি অবজেক্টগুলো,
প্রকৃতির প্রতিটি বস্তু তাকে এই তার জন্মদিনে তাকে ওয়েলকাম জানাচ্ছে। কিভাবে? অত্যন্ত ভালোবেসে এবং যত্ন সহকারে তাকে এই জন্মদিন উইশ করছে। ইন সেকেন্ড স্টেঞ্জা, দ্বিতীয় স্টেঞ্জাতে কি বলছে দেখুন, হি ওয়াক্স থ্রু আ সিন, একটা সিনের মধ্য দিয়ে আসলে তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, which is beautiful mingling of actuality and memory of country and sea। যে তিনি এমনভাবে কবিতাটি বর্ণনা করছেন যেখানে যে তার অতীতের স্মৃতি এবং বর্তমানে যা যা দেখছেন এই সব কিছুর একটা মিশ্রণ ঘটিয়েছে। অব সান অ্যান্ড রেইন, সেখানে যে সূর্যের আলো এবং বৃষ্টির মিশ্রণ ঘটিয়েছে। হোয়েন দ্য বার্ডস ফ্লাই ওভার দ্য ওয়াটার, যখন এই পাখিগুলো যে পানির উপর দিয়ে উড়ে যাচ্ছে। ইন আ লার্জ নাম্বার সিঙ্গিং, যখন আর কি গান গাইছে। দ্য পোয়েট ফিলস অ্যাজ ইফ দে ওয়াল আর ফ্লাইং হিজ নেম ইন দ্য এয়ার। আর যখন এই পাখিগুলো পানির উপর দিয়ে উড়ে যাচ্ছে আর যে গান গাচ্ছে বা কিচিরমিচির শব্দ করছে, তখন আসলে কবি মনে করছেন যে তার নাম গাইছে সকল পাখিগুলো, তার জন্মদিন তাকে উইশ করছে। My birthday began with the water bird and the birds of the wind flying my name। এই লাইনটি দ্বারা আসলে তিনি এটা বলছেন যে সব পাখিগুলো আমার জন্মদিনে আমার নাম ধরে ডাকছে। দ্য টাইটেল টাউন হোয়ার, এই যে নামটা বলা হয়েছে যে শহরে, সেই টাইটেলটা বা নামটা হোয়ার দ্য পোয়েট ওয়াজ বর্ন, যেখানে কবি জন্মগ্রহণ করেছিলেন, স্টিল হ্যাজ দ্য বিউটি অফ বার্ডস। আর যে পাখির সেই সৌন্দর্য যে শহরে বা যে এলাকায় আসলে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই এলাকার সৌন্দর্যটা এখনও আগের মতোই রয়েছে। অ্যান্ড দ্য সেকেন্ড অব হাই টাইড অ্যান্ড অলসো দ্য বার্ডস ডাইভিং ইন ওয়াটার, এখনও সেই জলাশয়ে, এখনও সেই যে সমুদ্রে বা নদীতে এখন অনেক উঁচু উঁচু ঢেউ রয়েছে এবং এখন অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে। ইট মিনস দ্য টাউন হ্যাজ স্টিল সাচ আ গ্লোরিয়াস বিউটি, এটা বোঝাচ্ছে এই কথাটির দ্বারা যে সেই শহরে বা সেই এলাকায় এখনও কি অনেক সুন্দর শহরটি, বাট কিন্তু হিজ প্রেজেন্ট সিটি লাইফ হ্যাজ নো সাচ ন্যাচারাল অ্যান্ড প্লিজিং অ্যাটমসফেয়ার, কিন্তু এখন যে তিনি যে শহরে আছেন সেখানে আনন্দদায়ক কোনো পরিবেশ নাই, সেখানে কোনো প্রাকৃতিক সৌন্দর্য নয়, আসলে এটি তিনি বোঝাতে চাচ্ছেন। ইন দ্য থার্ড স্টেঞ্জা পোয়েট রিমেম্বার্স দ্যাট, এই থার্ড স্টেঞ্জায় কবি মনে করছেন যে দ্য লার্ক সিংস এজ দে সিং ইন দ্য স্প্রিং, এই লার্কস পাখিগুলো যেগুলো গান গাইছে কিসের মতো, যে বসন্তকালে যেমন গান গায়, বসন্তকালে কোকিলের ডাক যেমন শোনা যায়। বাট ইট অক্টোবর ইন হুইচ দ্য সান শাইন লাইক হট সামার, আর এই অক্টোবর মাসে যে কি সান প্রচুর আলো কি দেয়, কিরণ দেয়, যেখানে অনেক দুঃসাধ্য বা গরম বা গরম লাগে আর কি। ওয়ার এজ আপ till now he has wandered and listened to the rain, কিন্তু এই সময়ে যেখানে অনেক বর্ষাকাল, যেখানে অনেক বৃষ্টি হয়, আসলে অক্টোবর মাসেই থেকে অনেক বর্ষাকাল, এখানে অনেক বৃষ্টি হয়, আর বসন্তকাল থাকে ইংল্যান্ডে এপ্রিলের সময়। তাহলে দাস এইভাবে ইন দিস স্টেঞ্জা দেয়ার ইজ আ সুপার মিংলিং অফ থ্রি সিজন, সামার, উইন্টার অ্যান্ড রেইন। আর এইভাবে এই 3 নম্বর সেকশানে 3টা সিজনের কি করা হয়েছে, 3টা সিজনের একটা মিংলিং করা হয়েছে, মিশ্রণ করা হয়েছে। সেই 3টা সিজন কি কি, যে সামার, উইন্টার অ্যান্ড রেইন। খুব ব্রিফ কোশ্চেনে আসতে পারে, মনে রাখতে হবে কয়টা সিজনের মিশ্রণ ঘটানো হয়েছে, 3টা সিজনের, অবশ্যই মনে রাখবেন। দিস ইজ আ রেয়ার কম্বিনেশন ফাউন্ড ইন পোয়েট্রি, এটা হচ্ছে একটা বিরল মিশ্রণ। আসলে কবিতাতে এই ধরনের 3টা সিজনের মিশ্রণ খুব কম থাকে, যেটি তিনি করেছেন। হুইচ শোজ দ্য পোয়েটস অ্যাস্থেটিক সেন্স, যেটা তার একটি গাম্ভীর্যপূর্ণ ধারণাকে প্রকাশ করেছেন। দ্য পোয়েট অলসো শোজ হাউ পাওয়ারফুল ইনফ্লুয়েন্স নেচার হ্যাজ মেড আপন হিজ মাইন্ড, তিনি এর মাধ্যমে তিনি আরও প্রকাশ করেছেন যে কতটা প্রভাবিত করেছে তার অন্তরকে এই প্রকৃতি। দেয়ার কুড আই মার্ভেল মাই বার্থডে অ্যাওয়ে বার্ড দ্য ওয়েদার
টার্নড অ্যারাউন্ড। আসলে তিনি এই লাইনটি দ্বারা বোঝাতে চেয়েছেন যে আমাকে কতটা বিস্মিত করেছে, কতটা আশ্চর্য করেছে এই প্রকৃতি, যে জন্মদিনের এইরকম একটা খুশির দিনে কবি থেকে নীরবে সেই একাকী সেই সমুদ্রের তীরে গিয়ে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং প্রকৃতির মাঝেই তার আনন্দ খুঁজতে চেষ্টা করেছেন। তাহলে তিনি প্রকৃতি আসলে কতটা তার অন্তরে দাগ কেটেছে বুঝতে পারছেন। নাও পোয়েট টার্নড ইনটু সিটি। এখন আবার কবি এই শহরে ফিরে আসলেন। হি বিলিভ, তিনি বিশ্বাস করেন দ্যাট যে আরবান সোসাইটি ইজ লাইক আউটওয়ার্ডলি সলিড। আরবান সোসাইটি শহরের জীবনগুলোকে আসলে বাইরে থেকে খুব শক্ত বা সুন্দর দেখতে বলে মনে হলেও বাট ইন্টারনালি হলো, কিন্তু আসলে ইন্টারনালি এটা পুরোটাই শূন্য। বাইরের যে দৃষ্টিকোণ থেকে শহরের জীবনটাকে খুব চাকচিক্যময়, খুব সুন্দর জীবন বলে মনে হয়, কিন্তু বাস্তবিক পক্ষে সেখানে সৌন্দর্যের কিছুই নেই, পুরোটাই শূন্যতা। হি কম্পেয়ার্স গার্ডেন, তিনি তুলনা করেছেন গার্ডেন অ্যান্ড উড উইথ ইচ আদার। তিনি তুলনা করেছেন বাগান এবং যে বন জঙ্গলকে। আসলে বাগান তো সাজানো হয়, বাগানের মাঝে যে আসলে কৃত্রিমভাবে এটি তৈরি করা হয়, যেখানে সৌন্দর্য বাহ্যিকভাবে সুন্দর বলে মনে হলেও আসলে কিন্তু এর ভিতরটা শূন্য। এটি কয়টা বা গাছ থাকে, কিন্তু জঙ্গলের মাঝে সাজানো গোছানো কিছু না থাকলেও এটি বিরল, এটি অনেক সুন্দর এবং এটি অগোছালোভাবে হলেও এর মধ্যে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ রয়েছে। হিয়ার গার্ডেন মিনস দ্য সায়েন্টিফিক অর আর্টিফিশিয়াল প্লেস। এখানে গার্ডেন দ্বারা বোঝানো হয়েছে বৈজ্ঞানিক এবং কৃত্রিম একটি জায়গা। হোয়াইল উড মিনস ভিলেজ অফ ফরেস্ট, যেখানে যে গ্রামের বন জঙ্গলগুলোকে আসলে বুঝিয়েছেন। হি উড লাইক টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য সিটি লাইফ। তিনি চেষ্টা করেছেন তার জীবনটাকে যে শহরের জীবন থেকে একটু আলাদা রাখতে, একটু দূরে রাখতে। ওকে, তা হি ডাজ নট লাইক সিটিজ অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস লাইফস্টাইল। তিনি সিটির যে চলাফেরা চাল চলন এগুলোকে তিনি পছন্দ করেন না। দ্যাটস হিজ টিয়ার্স বার্নড মাই চিক্স অ্যান্ড হিজ হার্ট মুভড ইন মাইন। তার চোখ দিয়ে গাল বেয়ে পানি ঝরে আসছে এবং তার অন্তরটা পড়েই রয়েছে সেই গ্রামের দৃশ্যগুলোতে, যেটি প্রতিফলিত হয়েছিল ফার্নহিল তার আন্টের বাসায়। ওকে, ইন দিস থিংস আর গান, এই জিনিসগুলো আসলে চলে গেছে অ্যান্ড সুইট মেমোরিজ, এবং অতি সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে বর্ণনা করেছে বার্ন দ্য পোয়েট। হচ্ছে কবির অন্তরকে পোড়াচ্ছেন অতীতের স্মৃতিগুলো, সুন্দর যে স্মৃতিগুলো, যে চাইল্ডহুডের স্মৃতিগুলো কবির অন্তরকে পোড়াচ্ছেন। হি হ্যাজ উইসপার্ড ট্রুথ অফ জয় টু টিয়ার, যে তিনি এই অতীতের যে স্মৃতিগুলো, এই সত্য ঘটনাগুলো তার মনে আনন্দ নিয়ে আসছে এবং আনন্দের কারণে চোখ দিয়ে জল বয়ে আসছে। স্টোনস অ্যান্ড ফিশ, এবং তিনি মনে করছেন সেই যে স্টোন, এই পাথরের জীবনগুলোকে দেখে, এবং এই যে ফিশগুলোর কথা মনে করছেন। হ্যাঁ, দ্য সুইট সং ইজ স্টিল অ্যালাইভ ইন দ্য ওয়াটার। এখনও এই সুইট সং, মিষ্টি সুমধুর গানগুলো এখনও জীবন্ত রয়েছে এই পানির মাঝে, অ্যান্ড বার্ডস, এবং পাখির মাঝে। বাট হি ইজ নট দেয়ার, কিন্তু আসলে তিনি এখন সেখানে নেই। তিনি মনে করছেন যে গ্রামে এখনও আগের মতো পাখি গান গাইছে, এখনও সমুদ্রের তীর ঘেঁষে সেই বড় বড় ঢেউয়ের শব্দ আসছে, কিন্তু আমি আর সেখানে গিয়ে সেই আনন্দগুলো, সেই সুন্দর আওয়াজগুলো আর শুনতে পাচ্ছি না। দ্য সং হি ইউজ টু সিংস, সে নিয়মিত সেইভাবে সেই গানগুলো গেয়েই যাচ্ছে, ইজ ডিড, কিন্তু সেগুলো তার কাছে আজ মৃত। দ্য হোলি বয় হু হ্যাড সিন অল দিস ইজ ডিড, সেই পবিত্র ছেলেটা, যে ছেলেটা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতো, দেখতো, সে আসলে সত্যিকার অর্থেই মারা গেছে। আসলে তিনি মারা যাননি, তিনি নিজেকেই তুলে ধরছেন এবং নিজের কথায় বলছেন যে এই পবিত্র ছেলেটি যখন শিশু ছিল, শিশুকালে সবাই নিষ্পাপ থাকে, সেটি আসলে বোঝাতে চাইছেন। সেই পবিত্র শিশুটি এখন আসলে মারা গেছে, এখন বড় হয়ে গেছে, তার মানে কি প্রকৃতির মাঝে আর নিজেকে সময় দিতে পারছেন না, এখন তিনি মারা গেছেন। হি বিলিভস দ্যাট, তিনি বিশ্বাস করেন যে হি হ্যাড ডাইড, তিনি মারা গেছেন হোয়েন হি কেম ইন সিটি, তিনি যখনই শহরে এসেছেন
তখনই তার জীবনটাকে মেরে ফেলে দিয়েছেন। তার যে প্রকৃতির মাঝে আর তিনি নিজেকে রাখতে পারেননি। দ্য পোয়েট বিকামস ইমোশনাল অ্যান্ড ট্রাইজ টু বি ইন দোজ ডেজ অফ হিজ ভিলেজ ইন অক্টোবর। কবি আবেগী হয়ে সেই অতীতের কথাকে আবার তিনি মনে করছেন। টু সাম আপ, শেষ পর্যায়ে আমরা একটা কথা বলতে পারি, পোয়েম ইন অক্টোবর ইজ ওয়ান অফ দ্য মাস্টারপিস ইন দ্য ফিল্ড অফ মডার্ন পোয়েট্রি। আধুনিক কবিতার মাঝে এই পোয়েম ইন অক্টোবর একটি মাস্টারপিস, অনেক সুন্দর একটি কবিতা। ইট প্রেজেন্টস সেন্সুয়াল পিকচার অফ নেচার, একটা জীবন্ত যে ছবি আসলে তিনি তুলে ধরেছেন প্রকৃতির, হুইচ দ্য পোয়েট এনজয়েড ইন হিজ ইনফ্যান্সি হিজ স্মল টাউন। তার ছোট্ট শহরে শৈশবকালে তিনি যেগুলো উপভোগ করেছেন সেগুলো প্রাণবন্তভাবে উল্লেখ করেছেন এই কবিতায়। পোয়েট হ্যাজ ইনডিরেক্টলি present the urban civilization in which man is living statistic and hectic life। আসলে তিনি ইনডিরেক্টলি যে তিনি তুলনা করেছেন এই শহরটাকে একটি কি কর্মব্যস্ত এবং যে শূন্যতার একটি শহর। কলিন্স এ ব্যাপারে বলেছেন এস কলিন যে passionate love of nature linked to childhood memories produced a beauty that touches the heart and the stirred the sense। এই কবি যে কি এস কলিন্স এই ব্যাপারে বলেছেন যে আসলে আবেগী ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা সবারই অন্তরে গেঁথেই থাকে, সবার অন্তরে চিরকাল এই শৈশবকালের স্মৃতিগুলো গেঁথেই থাকে, আর চিরকাল সারা জীবন এই শৈশবকালকে তারা মনে করে এবং তাদের অন্তরে একটি সুন্দর যে প্রভাব বা আলোড়ন সৃষ্টি করে এই শৈশবকালের মেমোরিগুলো। তো চলুন আমরা সেন্ট্রাল থিম আসলে এই কবিতার জেনে নিই। সেন্ট্রাল থিম জানলে নিজের মতো করে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো, তাই সেন্ট্রাল থিমটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য সেন্ট্রাল থিম অফ দিস পোয়েম, এই কবিতার সবচেয়ে ভালো একটি যে থিম হচ্ছে ইজ দ্য প্রভিউশন অ্যান্ড যে ফেকান্ডিটি অফ নেচার। এই প্রকৃতির যে ভাবগাম্ভীর্যতা, প্রকৃতির যে সুন্দর পবিত্রতা এবং প্রকৃতির সমৃদ্ধতাই আসলে হচ্ছে এই কবিতার মূল বা সেন্ট্রাল থিম। কামিং অফ এজ ইজ অ্যানাদার থিম অফ দিস পোয়েম। এই কবিতার আরেকটা গুরুত্বপূর্ণ থিম হচ্ছে যে কামিং অফ এজ, আসলে যত বয়স যাচ্ছে ইটারনিটির দিকে আমরা ততটাই ধাবিত হচ্ছি, আর এটি হচ্ছে এই কবিতার মূল থিম। এখন আমরা এই কবিতার মাঝে যে সিম্বলগুলো আলোচনা করা হচ্ছে সেই সিম্বলগুলো দেখি। লাইফ ইজ দ্য সিম্বল অফ জার্নি টু হেভেন, জীবনটাই হচ্ছে শুরু যখন হয়েছে তখন থেকেই আমরা ইটারনিটির দিকে এগিয়ে যাচ্ছি। রিয়েলিস্টিক ইমেজেস অফ নেচার ইজ দ্য সিম্বল অফ গডস গ্লোরি। আর এই যে প্রকৃতির যে সুন্দর যে ইমেজগুলো বা ছবিগুলো আসলে উল্লেখ করেছেন, এগুলো হচ্ছে মহান ঈশ্বরের, মহান খোদার একটি সৃষ্টি এবং তার যে আভিজাত্যের প্রমাণ আর কি। যে চাইল্ডহুড, এই কবিতায় চাইল্ডহুড হচ্ছে একটি সিম্বল, যেটি তিনি ইনোসেন্স এবং মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল লেসন দ্বারা বোঝাতে চেয়েছেন যে প্রত্যেক মানুষের মাঝে কিছু নিষ্পাপ এবং নৈতিক যে পার্ট থাকে বা যে ধারণা থাকে, অংশ থাকে, সেগুলোকে তিনি সিম্বল দ্বারা চাইল্ডহুড দ্বারা বুঝিয়েছেন। এবং চার্চ হচ্ছে ইজ দ্য সিম্বল অফ রিলিজিয়ন, এবং চার্চের মাধ্যমে তিনি ধর্মকে বোঝাতে চেয়েছেন। এবং অ্যাডাল্টহুড ইজ দ্য সিম্বল অফ ডিসঅর্ডার অ্যান্ড কনফিউশন, এবং অ্যাডাল্টহুড দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ কর্মব্যস্ততার ফলে এমন অবস্থা হয়ে যায়, সে দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায় এবং সে ডিসিপ্লিন মেনে চলতে পারে না। তো এই ছিল আজকের আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা কি সম্পর্কে, এই পোয়েম ইন অক্টোবর সম্পর্কে। এই কবিতায় যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার মনের কথাগুলো আপনার কেমন লাগলো সেগুলো আপনি অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং পরবর্তী ভিডিওটা আসলে কোন টপিকের উপর চাচ্ছেন, কোন বইয়ের উপর চাচ্ছেন সেটি অবশ্যই জানাতে ভুলবেন না।